আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতি অর্থাৎ মোশন। গতি অধ্যায়টা শুরু করার আগে আমরা আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে গতি কি, তাই না? গতি কি? গতি হচ্ছে কি? গতি কি তোমরা মোটামুটি এতক্ষণে আন্দাজ করতে পারছো? তা যদি আমি বলি যে গতি কি? গতি হচ্ছে কি? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, তাই না? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, তাই তো? পরিবর্তন। আচ্ছা, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলেই কি সেখানে কি থাকে? গতি থাকে। তো আমার কথা হচ্ছে যে অবস্থানের পরিবর্তন। দেখো বিষয়টা খেয়াল করো। অবস্থানের পরিবর্তন, তাই না? এই অবস্থানের পরিবর্তন হওয়ার জন্য কি প্রয়োজন? অবশ্যই সময়ের প্রয়োজন, তাই না? এখানে কিন্তু এই যে আমি লিখছি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। আচ্ছা, তোমাকে যদি কোথাও ধরো সাপোজ তুমি চিন্তা করো, এখানে আমি একটা ইট রাখছি, তাই না? এখানে ধরো তুমি ইট রাখছো বা তুমি যে পড়ার টেবিলে বসে আছো সেখানে একটা বই রাখছো। তুমি তোমার পড়ার টেবিলের সামনে যে বইগুলো সাজাই রাখছো, ধরো এটা সেই একটা বই। তো এই বইটা তুমি যেখানে রাখছো সেখানেই আছে, তাই না? এই বইটাকে যদি তুমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো? তোমাকে এই ইয়াটার উপর কি করতে হবে? অবশ্যই একটা কি করতে হবে? বল প্রয়োগ করা লাগবে, তাই না? তুমি এখানে একটা কি দিবা? ফোর্স দিবা। অর্থাৎ তুমি যদি এখানে একটা বল প্রয়োগ করো তাহলেই তুমি কি করতে পারবা? এই বইটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবা। যদি বল প্রয়োগ না করো তাহলে বইটা যেখানে আছে সেখানেই থাকবে, তাই তো? তো এই যে তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পর কি হলো? এই যে ধরো তোমার বইটা এইখান থেকে এই জায়গায় আসলো। তো বইটা এইখান থেকে এই জায়গায় আসলো, তুমি বল প্রয়োগ করছো, তারপরে এখানে আছে। তো এই যে বল প্রয়োগ করার পর তোমার এই বইয়ের উপর কি কাজ হয়েছে তুমি দেখো। এইখানে যখন তুমি বল প্রয়োগ করছো তখন এখানে একটা কি তৈরি হয়েছে? বেগের তৈরি হয়েছে, তাই না? এখানে একটা বেগ তৈরি হয়েছে। আর কোনো কিছুতে এখানে বেগ তৈরি হওয়ার ফলে কি হবে? এখানে তুমি বেগ তৈরি হওয়ার ফলে কি হচ্ছে? ত্বরণ অথবা কি মন্দন তৈরি হচ্ছে। যেখানে এই বেগ থাকবে সেখানে ত্বরণ বা মন্দন থাকবে, তাই না? ত্বরণ এবং মন্দন থাকতেছে। আচ্ছা, এই বেগ থাকলো, ত্বরণ থাকলো, মন্দন থাকলো, এই সব কিছু হওয়ার পরে কি হলো? বইটা এই অবস্থানে পৌঁছাইলো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আসলো। এখানে কি হলো? সরণ হইলো, তাই না? সরণ হইলো। সরণ বা কি হলো? বইটা একটা দূরত্ব অতিক্রম করলো, তাই তো? তো এই অধ্যায়ে আমরা মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করব? গতি অধ্যায় পড়ার সময় আমরা বেগ নিয়ে আলোচনা করব, ত্বরণ, সরণ, তারপর হচ্ছে কি মন্দন বা দূরত্ব, এইসব নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় শুরু করার আগে আমরা হচ্ছে কি আর কিছু বিষয় জেনে নিই। তোমরা অনেকেই হচ্ছে কি রাশি সম্পর্কে জানো, তাই না? অনেকেই হচ্ছে রাশি সম্পর্কে জানো। রাশি হচ্ছে কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি, তাই না? ভৌত জগতে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি। আমার সাথে সাথে তোমরা বারবার পড়বা। আমি যখন বলতে থাকবো তখনও তোমরা পড়বা। তাহলে হচ্ছে কি আমার লিখতে যে সময়টা যাবে এর মধ্যে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি, তাই না? এই রাশিকে আবার তোমরা এতদিন হচ্ছে পড়ে আসছো কি মৌলিক রাশি, তারপর হচ্ছে কি লব্ধ রাশি, তাই না? এই মৌলিক রাশি আর লব্ধ রাশি আসে কোথা থেকে জানো? এটাকে মূলত কি এককের ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? এককের ভিত্তিতে। এককের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হচ্ছে কি মৌলিক রাশি আর একটা হচ্ছে কি মৌলিক রাশি আর একটা হচ্ছে কি লব্ধ রাশি, তাই তো? এটা হচ্ছে কি লব্ধ রাশি। লব্ধ রাশি। তো মৌলিক রাশি কি? মৌলিক রাশি সম্পর্কে তোমরা এতদিনে অনেকেই জেনে আসছো। তো মৌলিক রাশি হচ্ছে কি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য রাশির উপর যেটা কি নির্ভরশীল নয়, সেটাই হচ্ছে কি মৌলিক রাশি। অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য অন্য রাশির উপর নির্ভর করতে হয় না, যেটা নিজেই স্বাধীন বা নিরপেক্ষভাবে চলে, সেটাই হচ্ছে কি মৌলিক রাশি। তো মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হচ্ছে কয়টা? 7টা, তাই না? মৌলিক রাশি হচ্ছে কয়টা? 7টা। এটা তোমরা কি জানো, তাই না? মৌলিক রাশি হচ্ছে কি 7টি, তাই তো? এটা তোমরা জেনে আসছো। মৌলিক রাশিগুলো কি তোমরা বলো তো? যেমন দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি সময়, তারপর হচ্ছে কি ভর, তারপর হচ্ছে কি তাপমাত্রা, তারপর হচ্ছে কি তড়িৎ প্রবাহ, সরি,
তড়িৎ প্রবাহ। তারপর হচ্ছে কি দীপন তীব্রতা, দীপন তীব্রতা। তারপর হচ্ছে কি পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। ওকে, পদার্থের পরিমাণ। আরেকটা হচ্ছে কি লব্ধ রাশি। লব্ধ রাশি কি, অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য কি অন্য রাশির সাহায্য নিতে হয়, অর্থাৎ মৌলিক রাশির সাহায্য নিয়ে কি তৈরি হয়, এই লব্ধ রাশি তৈরি হয়। যেমন লব্ধ রাশির একটা উদাহরণ যদি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে কি যদি বল দাও, তাহলে বল সমান কি জানো তোমরা, এফ ইন্টু এম এ, অর্থাৎ কি, তাই না, বল সমান হচ্ছে কি এম এ, এ হচ্ছে এম হচ্ছে কি ভর, আর এ হচ্ছে কি ত্বরণ, তাই না? ঠিক আছে, তো এইখানে হচ্ছে এই পর্যন্ত। তো এই অধ্যায়ে আমরা হচ্ছে কি, এইখানে গেল হচ্ছে তোমার এই পর্যন্ত তোমরা হচ্ছে জানলা। এটা হচ্ছে কিসের ভিত্তিতে, রাশিকে আমরা কি এককের ভিত্তিতে দুই ভাগে ভাগ করছি, তাই না? আর একটা হচ্ছে কি মানের প্রকৃতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মানের প্রকৃতির ভিত্তিতে। মানের প্রকৃতির ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগেই ভাগ করা যায়। ঠিক আছে, দুই ভাগেই ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি, আরেকটা হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তো এই অধ্যায়টা যখন আমরা ভালোভাবে পরের লেকচার থেকে যখন আমরা শুরু করব, সেখানে আমরা হচ্ছে কি তোমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি দিয়েই শুরু করব, কারণ এইটা তোমাদের হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি তোমাদের অনেক ভালোভাবে জানা লাগবে, কারণ এটা তোমাদের শুধু এসএসসিতে না, ইন্টারে গিয়েও এই সম্পর্কে বৃহৎ আলোচনা আছে। তো এইটুকু ভালোভাবে জানানোর জন্য আমরা পরবর্তী লেকচার ভেক্টর এবং স্কেলার রাশি দিয়ে শুরু করব ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।